ক্ষেত থেকে ভেরি। বর্তমানে বিশ্ববাজারে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বাংলার চিংড়ি চাষিরা। এক কথায় এখন চলছে চিংড়ির শনির দশা। সুন্দরবনের চিংড়ি চাষ লাভজনক ব্যবসা হিসেবে শুরু হওয়ার পরে নানা জেলায় কৃষি জমির রূপান্তর ঘটেছিল মাছ চাষের জমিতে। একটা সময় সুন্দরবনের নোনা জলে বহু ধরনের মাছ চাষ হতো, কিন্তু বিশ্ববাজারে নোনা জলের ফসল চিংড়ি চাষ অর্থকরী হয়ে ওঠার পর তা ছড়িয়ে পড়ল। 4 দশক বদলে গেল বহু চাষির জীবন, অধিকাংশ মানুষের অলক্ষ্যে। পশ্চিমবঙ্গে বাণিজ্যিক চিংড়ি চাষকে গুরুত্ব দেওয়া হয় 80-র দশকে। এই সময় বামফ্রন্টের রাজত্ব। তখন থেকেই শুরু হয় ধানের জমিতে চিংড়ি চাষ। 80-র দশকের মাঝামাঝি কয়েকটা কর্পোরেট সংস্থা চিংড়ি রপ্তানিতে গুরুত্ব দিতে থাকে। নোনা জলের দেশ সুন্দরবনে চিংড়ি চাষে উৎসাহ দেখা দেয়, অন্যান্য জেলাতেও আগ্রহ দেখা দেয়, কিন্তু জমি কোথায়? শুরু হলো ধানের জমিতে চিংড়ি চাষের ভাবনা। গ্রামীণ মাফিয়ারা নেমে পড়লো ধান জমি সংগ্রহে। টাকার বিনিময়ে কৃষকেরা জমি ছেড়ে দিতে বাধ্য হলেন, কিছু টাকার বিনিময়ে পরিণত হলেন কর্মহীন মানুষে। পাশাপাশি নদীর ধারে ও কৃষি জমিতে গড়ে উঠল ইট ভাটা। চিংড়ির আকার ও ওজন বৃদ্ধির জন্য নাইট্রোজেন মিশ্রিত খাবার ব্যবহারের ফলে মাটি ও পুকুরের জল, নদীর জলের দূষণ ক্রমাগত বেড়েই চলল। উপকূলবর্তী এলাকায় অন্তত 10,000 হেক্টর জমি এখন মাছ চাষের দখলে। এসবই একদিন ছিল জঙ্গল। সুন্দরী গড়ান, গেওয়া কেওড়া কেটে ধান ক্ষেত হয়েছিল ইংরেজ আমলে। তারপর ক্ষেত ক্রমশ হয়ে গেল ভেড়ি। চাষিদের অভিযোগ থেকে জানা যায় যে এই ভেড়ির চারপাশে যদি বাইন, সুন্দরী, কাঁকড়া, গোলপাতা যদি লাগানো যায়, এই ম্যানগ্রোভ গুলো, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি উপকার হয় চাষে। তাদের অভিজ্ঞতা বলছে যে বাইন, সুন্দরী, কাঁকড়া, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ, আর জলে থাকবে গলদা, বাগদা, পার্শে ভাঙন। গাছই মাছ বাঁচাচ্ছে। জলের ভিতর ঝোপ ঊর্ধ্বমুখী শিকড়ের। মাছ শিকড়ের ফাঁকে আশ্রয় পাচ্ছে, গাছের ছায়ায় বাঁচছে রোদের তাপ থেকে। U20, U30 খাবার দিতে হচ্ছে না, খরচ বাঁচছে। খোলতাই হচ্ছে মাছের চেহারাও। কেবল চিংড়ি নয়, চিংড়ি চাষিরাও আজ গাছের কাছে আশ্রয় খুঁজছেন। মাছ, কাঁকড়া এবং চিংড়ি চাষিদের সংগঠন থেকে জানা যায় যে গত কয়েক বছরে মড়ক এবং মন্দার জেরে প্রচুর ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। চাষিদের অভিযোগ, ইকুয়েডর অর্থাৎ দক্ষিণ আমেরিকার ও ইন্দোনেশিয়া কম দামে ভালো জিনিস দিয়ে ভারতের বাজার দখল করছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর। এক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা বলছেন সে দেশে উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে প্রাকৃতিক প্রক্রিয়ায় রাসায়নিকহীন চিংড়ি চাষ হচ্ছে। চাষিদের বক্তব্য, তাহলে আমার দেশে হচ্ছে না কেন? এই সুন্দরবনের এই যে মাছ চাষ, এই চিংড়ি চাষ, কি খায় আমাদের মাছ? সুন্দরবনের ভেড়ি পুকুরে এখনো ঠেসে নাইট্রোজেন প্রধান রাসায়নিক খাবার দেওয়া হয়, ফলে মাছের শরীরেও জমে রাসায়নিক। মাছের অভুক্ত খাদ্য এবং বজ্র জমে পুকুরের তলায় দূষিত দুর্গন্ধ পাঁক তৈরি হয়। পুকুর সাফ করার সময় সেই পাঁক নদীর জলে মিশলে বেশ কিছুদিন 5-7 কিলোমিটার পর্যন্ত নদীর জলে কোনো মাছই খুঁজে পাওয়া যায় না। যেমন মিল্ক ফিশ, আঁশ ভাঙন, লাল গুলে, কালো গুলে, কাঠকই, দাঁতনে, তেড়ে মাছের মতো বহু প্রজাতি সুন্দরবনের নদী থেকে ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সবুজ বিপ্লবের পর যেভাবে বীজ ঘটিয়েছে মাটি, সেভাবেই জল। দক্ষিণবঙ্গের মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে যে বাণিজ্যিক চিংড়ি চাষের পুকুরের পাঁকে কি কি আছে পরীক্ষা করে তথ্য প্রকাশ করা হোক। রপ্তানি হোক। 1 কেজি চিংড়ি উৎপাদন করতে আমাদের কি কি সম্পদ ধ্বংস হচ্ছে তারও হিসেব দেওয়া হোক। ধান, আলুর চাইতে চিংড়ি চাষে এই ধ্বংসের প্রক্রিয়াটা ঘটছে আরো দ্রুত। 70-এর দশকে চাষ হতো ভাসা বাঁধা পদ্ধতিতে। নদীর জল ভেড়িতে ঢুকতো মাছের বীজ নিয়ে।
তা আপনি বড় হতো। 80-র দশকে শুরু হলো বাগদার চাষ। অল্প জলে অনেক মাছ, অনেক খাদ্যে মাছের ঝোঁক এলো। বছর 5-6 ব্ল্যাক টাইগার প্রন রপ্তানিতে প্রচুর লাভ আনলো। বাগদার উৎপাদন 1990 সালে 30,000 টন থেকে 1999 সালে 1 লক্ষ টন ছাড়িয়ে গেল। তারপরেই ভাইরাসের মরক, সর্বশান্ত হলেন অগণিত চাষি। নতুন শতকে এলো মেক্সিকোর চিংড়ি ভেনামি। উৎপাদন প্রচুর। বাগদা যেখানেতে প্রতি হেক্টর উৎপাদন হয় 500 থেকে 600 কেজি, সেখানে ভেনামি হয় 5 থেকে 6 টন। কিন্তু 1 কেজি ভেনামি তৈরি করতে 1.5 কেজি খাবার লাগে, যার দাম দ্রুত বেড়েছে। আজ ভেনামির বাজার দর 250 টাকা কেজি এবং উৎপাদন খরচ দেখা যাচ্ছে 300 থেকে 300 টাকা কেজি। তাই ক্রমশ বন্ধের মুখে চলে যাচ্ছে ভেনামি চাষ, আগ্রহ হারাচ্ছে চাষিরা। 2012 সাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে শুরু হয়েছিল এই ভেনামি চাষে। সে সময় 300 হেক্টর পুকুরে চিংড়ির চাষ হতো। 2019 সাল নাগাদ বহু মৎস্য চাষী এই চাষে আগ্রহী হয়ে ওঠেন। এই সময় জেলা জুড়ে প্রায় 1000 হেক্টর পুকুরে চিংড়ির চাষ হয়। কিন্তু 2020 সালের পর দেখা গেল চাষ একদমই কমে গিয়েছে। বর্তমানে মাত্র 370 হেক্টর জলাশয়ে হচ্ছে চিংড়ি চাষ বলেই তথ্য থেকে জানা যাচ্ছে। চাষিদের বক্তব্য, মূলত আর্থিক ক্ষতির কারণে ভেনামি চিংড়ি চাষ বন্ধ হওয়ার মুখে। এক সময় এই মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় হতো, তখন কেজি প্রতি প্রায় 100 টাকাও লাভ হতো বলে চাষিরা জানিয়েছেন। আসলে মাছের খাবার এবং ওষুধের দাম বেড়েছে, উৎপাদনের খরচে বেড়েছে, রপ্তানি বাজারে মাছের দাম কিন্তু একই রয়ে গেছে। এই ব্যাপারে কাকদ্বীপের নোনা জলজীব পালন অনুসন্ধান কেন্দ্র যথাযথ বিজ্ঞানীরা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং যাতে করে এই চিংড়ি চাষে এবং অন্যান্য মিশ্র চাষে তাদের যে গবেষণা প্রয়োগ করে যাতে ভালো চাষ করা যায় এবং ভেনামি চিংড়ির দরও যাতে বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন দেশে এই চিংড়ির সাইজ অনুযায়ী বিভিন্ন দামও পাওয়া যায়, তার ব্যবস্থা তারা করছেন। অতীতে 1 কেজি ভেনামি চাষ করতে খরচ হতো প্রায় 190 টাকা, এখন সেই খরচ বাড়িয়ে দিয়েছে 300 টাকা, যেটা আগে আমি বললাম। তবে এই চিংড়ি চাষের খরচ কমাতেই ইতিমধ্যেই এই কাকদ্বীপ গবেষণা কেন্দ্র প্ল্যাঙ্কটন প্লাস ও পলি প্লাস আবিষ্কার করেছে এবং যেটা এখন দেশের 6টি রাজ্যে মাছের খাবার হিসেবে বিক্রি হচ্ছে এবং প্রচুর চাহিদাও বেড়েছে। সেক্ষেত্রে তারা নিয়মিতভাবে শিবিরও করে যাচ্ছে। কি পদ্ধতিতে ভেনামি নয় এই মিশ্র চাষ করলেও লাভবান হওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানীরা। এবং এই বিশিষ্ট বিজ্ঞানীরা যারা রয়েছেন তারা যেভাবে চেষ্টা করছেন এই মন্দার বাজারকে চাঙ্গা করার জন্যে, তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। এবং সেন্ট্রাল ইউনিট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকুয়াকালচারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং আমরা আশাবাদী যে সমস্ত প্রযুক্তি বিজ্ঞানসম্মতভাবে প্রয়োগ করে যদি চাষ করা যায় তাহলে আগামী দিনে অবশ্যই চিংড়ি চাষিরা অনেক লাভবান হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে চাষিদের বক্তব্য, বিদ্যুতে ভর্তুকি যেন দেয় পশ্চিমবঙ্গ সরকার, বীজের মান পরীক্ষার ব্যবস্থা করুক, খাবারের দাম বেঁধে দিক, চিংড়ি ন্যূনতম দাম ঘোষণা করুক, এগুলো কিন্তু চাষিদের অভিযোগ রয়ে গেছে। এবং যাতে করে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর ও ইন্দোনেশিয়ার চিংড়ির সঙ্গে বাংলার ভেনামি জুঝতে পারে সেই ব্যবস্থার রাস্তাটাও যেন করে দেয় বিজ্ঞানী। প্রথমে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত দূর থেকে আমাদের এই সিম ফার্মার্স কনক্লেভে সাফল্য করার জন্য আপনারা এগিয়ে এসেছেন। এখানে আপনারা যে আমাদের যে তথ্য, এই সিম ফার্মার্স কনক্লেভ করার উদ্দেশ্য যে আজকের দিনে যে চিংড়ি চাষিরা অনেক লোকসানের মুখে পড়ছে এবং যদি দেখি আমরা যে গতবারের তুলনায় এখন চিংড়ি চাষির সংখ্যা 30% পৌঁছে গেছে। তো কেন পৌঁছচ্ছে এর কারণ অনুসন্ধান করে আমরা বুঝতে পারছি যে কস্ট অফ প্রোডাকশনের বাড়ছে। তো সেই দিকে দিশা দিতে আজকে এবং এই চাষিদের যে সুরক্ষা, যাতে করে তাদের ক্রপ নষ্ট হয়ে গেলে তারা যাতে নিজেদেরকে আবার তুলে ধরতে পারেন, তার জন্য ইন্স্যুরেন্স করে নেওয়া, সিম ক্রপ ইন্স্যুরেন্স।
যাতে করে আপনারা সেই লসটাকে সামলে কোনোভাবে কেউ সাপোর্ট পেয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন। তো এই সিম ক্রপ ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্স সম্বন্ধে আপনাদেরকে অবহিত করা এবং আজকের দিনে যে সমস্ত নতুন নতুন টেকনোলজি এই রিসার্চ ইনস্টিটিউটগুলো নিয়ে আসছে সে সম্বন্ধে আপনাদেরকে একটু অবহিত করাই এই ফার্মার্স কনক্লেভের উদ্দেশ্য। তো এই ফার্মার্স কনক্লেভে আপনাদের 250-300 চাষি এসেছেন। এই চাষি ভাইরা নিজেদের মধ্যে মত বিনিময় করে আপনাদের চাষের যে সমস্যা সেগুলো তুলে ধরতে পারেন এবং তার সমাধান খুঁজতে পারেন এবং আপনাদের যাতে করে কি কি উপায় অবলম্বন করলে আপনারা যে সমস্যায় পড়েছেন সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, সেইগুলো আজকে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তারই একটি আমাদের প্রথম আলোচনা যে চিংড়ি চাষের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটাস সম্বন্ধে আমরা আগে প্রথমে জানবো যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে এই সিম ফার্মিংয়ের কি স্ট্যাটাস, কি অবস্থান এবং তারপরে কি উপায়ে আমরা এই চিংড়ি চাষকে খরচ কিভাবে কমাতে পারবো এবং যে নিট লাভ সেটা কি করে বাড়াতে পারবো, সেই উদ্দেশ্যেই আমার আজকের যে আলোচনা ওভারভিউ অফ সিম ফার্মিং ইন ওয়েস্ট বেঙ্গল এবং কস্ট এফেক্টিভ ওয়ে অফ সিম ফার্মিং। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকায় দেখি যে আমাদের যে ইনল্যান্ড ওয়াটার 8 লাখ হেক্টরের বেশি, তার মধ্যে আমরা আমাদের ব্র্যাকিশ ওয়াটারের এরিয়া হচ্ছে পোটেন্সিয়াল এরিয়া যেটা 2.1 লাখ হেক্টর। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই 60,000 হেক্টরেরও কম আমরা কিন্তু চাষ করতে সক্ষম হচ্ছি। অ্যারাউন্ড 57,000 হেক্টর, 57,000 হেক্টর আমরা এখন ব্যবহার করছি। এবং যদি আমরা প্রোডাকশনের দিকে দেখি, প্রোডাকশনে ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল আমাদের যে মাছের প্রোডাকশন 20.45 লাখ টন এবং চিংড়ির যে উৎপাদন, চিংড়ি মানে ফ্রোজেন সিম যেগুলো আমরা এক্সপোর্ট করছি সেটা মোটামুটি 1.17 লাখ মেট্রিক টন, 1,17,000 মেট্রিক টন আমরা ফ্রোজেন, মোস্টলি হচ্ছে ফ্রোজেন সিম, এবং যেটার থেকে মোটামুটি করে আমরা 5,000 কোটি টাকা আমরা পেতে পারি, মানে পেয়ে থাকি। এই ব্র্যাকিশ ওয়াটার এরিয়া যেটা দেখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে চরিত্র, 3টে ডিস্ট্রিক্ট আপনারা জানেন, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। এই 3টে যে আমাদের যে ডিস্ট্রিক্ট, এইগুলোতেই আমাদের যে ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচারটা সীমাবদ্ধ। তার মধ্যে এই 3 ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যদি দেখি যে নর্থ 24 পরগনা যেখানে মোস্টলি ট্র্যাডিশনাল প্র্যাকটিস হয়, মোস্টলি ভেরি, সেখানে হচ্ছে এইখানে 61%, 61%। তারপরে হচ্ছে সাউথ 24 পরগনা যেখানে হচ্ছে 30%, কিন্তু পূর্ব মেদিনীপুরের ভাগ, পূর্ব মেদিনীপুরে যদি দেখেন যে 9%। টোটাল যে আমাদের এরিয়া আমি বলছিলাম যে 57,000 হেক্টরের মতো যে এরিয়া আমরা করছি সেখানে 9% এরিয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এবারে আমরা এর আগেই আমাদের ডক্টর রাও বলে গেলেন যে অ্যাবাউট আমাদের দেখা যাচ্ছে যে আমাদের স্টেটের যে সংখ্যা, রেজিস্টার্ড ফার্মের সংখ্যা 4,849, স্পেসিফিক্যালি ইট ইজ 4,849। তার মধ্যে যদি দেখি আমরা যে 2 হেক্টরের নিচে যে ফার্ম সেইগুলো কিন্তু সব থেকে বেশি, 4,830 সংখ্যা, এবং 2 থেকে 5 হেক্টরের মাত্র 18টা এবং 5 থেকে 10 হেক্টরে একটি মাত্র ফার্ম রেজিস্টার্ড। মানে দেখা যায় যদি যে ফেরিগুলো মোস্টলি রেজিস্টার্ড হয়নি এখনো পর্যন্ত, যারা ফেরি আছে তাদের মধ্যে কোনো রেজিস্ট্রেশন আসেনি। এবার আমি যদি দেখি যে ফিশ প্রোডাকশনের স্ট্যাটাসের দিকে দেখি যে ওয়েস্ট বেঙ্গলে মেরিন যে প্রোডাকশন সেখানে খুবই অল্প, মাত্র 4 মানে ভারতবর্ষের যে মাছ উৎপাদন, যে মেরিন সামুদ্রিক মাছের যে উৎপাদন তার মাত্র যা 4.5% একটু বেশি, 4.60% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আছে, 1.91 লাখ টন। এবং যে ইনল্যান্ড প্রোডাকশন, যে পুকুর খাল বিল থেকে যে আসে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের শিবা ইনিশিয়েটিভ নিয়েছে যে যাতে করে কস্ট এফেক্টিভ ওয়েতে ভালো খাবার, মোস্ট এফিসিয়েন্ট ওয়েতে হেলদি সিম কিভাবে তৈরি করা যায়, সেই উদ্দেশ্যে শিবা কিন্তু ফিল্ড ডেভেলপ করেছে, যার নাম আমরা আজকে কিছুক্ষণ আগে দেখলেন। আমরা মৌ স্বাক্ষর করলাম আমাদের একটি প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে, সন্দীপ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। ওনারা আমাদের চিংড়ি প্লাস
এই যে ফিডটা ওনারা তৈরি করবেন এবং মার্কেট করবেন, এই কনসেপ্টে কি ফ্যাক্টরি টু ফার্ম, যাতে করে আপনারা উনি এই সাউথ 24 পরগনায় সেট আপ করবেন ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরি টু ফার্ম যখন হবে তখন কিন্তু এই অনেক খরচ কিন্তু আপনাদের কমে যাবে। দেখবেন প্রতি কেজিতে আপনি মোটামুটি করে 15 থেকে 20 টাকা সেভ করতে পারছেন ফিরে মিনিমাম। তো এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই চিংড়ি প্লাস বানানো। চিংড়ি প্লাস হচ্ছে আমাদের যে এই অঞ্চলের যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট এই ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে সেই সমস্ত দিয়ে এই চিংড়ি প্লাস তৈরি করা, এবং এটি ভীষণ মানে এফিশিয়েন্ট একটি ফিড। আমাদের যদি আপনারা আজকে হারভেস্ট দেখবেন, হারভেস্ট দেখলে বুঝতে পারবেন এই ফিডে আমাদের যে এফসিআর জাস্ট অ্যারাউন্ড 1, এবং তার প্রোডাকশন খরচও আমাদের মিনিমাম। আমি নেক্সট প্লিজ ইউজ করেছি, যেটা কিনা ন্যাচারাল ফিড তৈরি করবে। এটা হলো ফর্মুলেটেড ফিড, আর একটা হচ্ছে ন্যাচারাল ফিড। এই দুটো সমন্বয়ে যদি আমরা চাষ করি, হ্যাঁ, প্রথমে যদি আমরা তার প্ল্যাঙ্কটনকে তৈরি করে নিই ন্যাচারাল ফিড হিসেবে, এবং তাতে করে দেখা যাচ্ছে আমাদের ফিডের যে রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। এবং ইনিশিয়ালি যখন আপনি চাষ শুরু করছেন তখন যদি এই প্ল্যাঙ্কটন প্লাসের সাহায্যে আপনি আপনার ন্যাচারাল ফিড, যা প্রাকৃতিক খাবার, জু প্ল্যাঙ্কটন এবং ফাইটো প্ল্যাঙ্কটন যদি আপনি আপনার পুকুরে সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারেন, তাহলে জানবেন রেস্ট অ্যাসিওর আপনার সার্ভাইভাল কিন্তু ভালো হবেই। আপনার মাছ ইনিশিয়ালি ওরা চায় একদম প্রাকৃতিক খাবার, ওই প্রাকৃতিক খাবার যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার যে শিল্পের সার্ভাইভাল ওটা বেড়ে যাবে। তো এই জন্যই আমরা এই প্ল্যাঙ্কটন প্লাসটা কিন্তু খুব ন্যাচারালি, এখানে কিন্তু অনেক মিনারেল আছে। কারণ কি, এটা হচ্ছে আমাদের মাছেরই ওয়েস্ট নিয়ে তৈরি করা, এবং তাতে মাছেরই যে আপনার অ্যামাইনো অ্যাসিড, মিনারেল সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে। নেচারের যেমন সিস্টেম, সেই জিনিসগুলো কিন্তু সে ফিরে পাচ্ছে ওই থ্রু প্ল্যাঙ্কটন প্লাস। তো প্ল্যাঙ্কটন প্লাস এবং এই চিংড়ি প্লাস, এই দুটোর সমন্বয়ে যদি আপনারা চাষ করেন, আজ আমরা চাষ করেছি, আমরা দেখাবো যে আমাদের যে আজকে হারভেস্ট হবে পরে, অনুষ্ঠানের পরে আপনারা দেখবেন প্রোডাক্ট কত হেলদি স্ট্রেন্থ। কোথায় এসেছেন? আমরা এসেছি কাকদ্বীপ শিবার ডাকে। তো আপনি কি চাষি? তো আমি কত বিঘে চাষ করেন আপনি? আমরা চাষ করি, আমার ব্যক্তিগত চাষ 55 বিঘে, আমাদের মিশ্র চাষ। আমাদের এই কারণে মিশ্র চাষ। কোথায় চাষটা করেন? আমাদের সন্দেশখালী থানা, উত্তর 24 পরগনা। তো আমাদের বিশেষত আমাদের লেদার কমপ্লেক্স হয়ে গিয়ে, লেদার কমপ্লেক্সের জলের কারণে আজ থেকে গত 5-7 বছর আগে আমাদের এত প্রোডাক্ট খারাপ ছিল না, যেটা আজকের আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট খারাপ। তেলাপিয়া মরছে, এমনকি ভেটকি ভাঙনও মরছে। আমরা মিশ্র চাষ করি, প্লাস বাগদার প্রোডাকশন আমরা একদমই ভালো পাইনি। আমরা অনেক রকমই কোম্পানির বাগদা নিয়ে চাষ করে দেখেছি, কোনোদিন আমরা ভালো, এই 5-7 বছর কথা বলছি, কোনোদিন এর জন্য ভালো ফলন আমাদের কাছে আসেনি। কিন্তু এর আগে 5-7 বছর, 10 বছর আগে আমাদের তখন যথেষ্ট পরিমাণে একটা বাগদা পেতাম, প্রোডাকশন পেতাম। তাছাড়া তার সাথে সাদা মাছেরও একটা আমরা ভালো রেজাল্ট পেতাম। কিন্তু এখন এই লেদার কমপ্লেক্সের জলের কারণে, মানতলাতে বা কাটাতলাতে যে লেদার কমপ্লেক্স হয়েছে, লেদার কমপ্লেক্সের কারণে আমাদের একদম প্রোডাকশন খারাপ। বলছি যে আবহাওয়া পরিবর্তন হয়েছে, জলবায়ু পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ও একাধিকবার বিভিন্ন জায়গায় হয়েছে। তারপরে আপনাদের চাষের অবস্থা, যেহেতু প্রশিক্ষণ নিচ্ছেন আপনারা, তো এই প্রশিক্ষণ নেওয়ার পরে কতটা অগ্রগতি হয়েছে? না, আমাদের ওইদিকে মূলত আমাদের মাছ ভালো আসলেও জলের কারণটা আমাদের কাছে ভীষণ একটা খারাপ। আর ওয়েদার তো আমাদের কাছে একদম ভালো সুখ খাচ্ছে না। প্রত্যেক বছরই একটা না একটা বিপর্যয় আমাদের ওইদিকে আসতেই আছে, যার কারণে আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানে তো এসছেন, যেটা গবেষণা কেন্দ্র, এখানে প্রশিক্ষণ নিয়েছেন অবশ্যই। তো কি মনে করছেন যে প্রশিক্ষণের পরে আগামী দিনে লাভবান হবেন? তো চেষ্টা করব আমরা, কিন্তু ঘটনাটা হচ্ছে কি কতটা সাকসেস হতে পারবো আমরা নিজেরাও জানি না। কিন্তু উৎপাদিত ফসল যেটা আপনারা উৎপাদন করেন, মাছ চাষ করার পরে যেটা উৎপাদন করেন, তো সেটা বাজারজাত করতে পারেন সরাসরি? তো হ্যাঁ, আমরা বাজারজাত করতে পারি, আমাদের সেগুলো কোনো সমস্যা। মাঝখানে কেউ আপনাদের কাছ থেকে নেয় না? না, সরাসরি বাজারে চলে যায়? বাজারে আমাদের সেদিক থেকে নিশ্চিন্ত আমাদের ওটা কোনো সমস্যা নেই। কি নাম আপনার? আমার নাম মিন্টু দাস, সন্দেশখালী থানা, কানমারি থেকে। 50 বিঘে। এখানে প্রশিক্ষণ কতদিন নিচ্ছেন?
আট বছর। প্রশিক্ষণ নিয়ে আপনারা যেভাবে এখানে আপনাদের পদ্ধতি বলছে সেই পদ্ধতিতে লাভবান হচ্ছেন? সুন্দরবনের একাধিক জায়গায় একাধিকবার বিভিন্ন বিপর্যয় হয়েছে, তাতে করে নদী বাঁধও ভেঙেছে, তাতে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? আমাদের ক্ষতি হয়েছে। কি হয়েছিল? জল প্লাবিত হয়েছে, মাছ নষ্ট হয়েছে, চিংড়ি নষ্ট হয়েছে। আপনারা কি শুধু ভেনামি চিংড়ি চাষ করেন, অন্য কিছু করেন না? বাগদাও করি, বাগদা করতাম আগে, এখন ভেনামি করি। ভেনামি করেন। এখন কি মিশ্র চাষ করেন বেশিরভাগ? ভেনামি করেন। তাতে করে কি এখন এবছর আসার মুখ দেখছেন, লাভের মুখ? মোটামুটি এবছর দেখছি দাম একটু একটু আছে, লাভ হওয়ার চিন্তা ভাবনা আছে। আপনার কি সরাসরি চাষবাস যেটা করেন, সরাসরি কি একদম বাজারজাত করতে পারেন? না, আমাদের এজেন্ট মানে মাঝখানে একজন থাকে, যেটাকে বলা হয় কি বলতে পারি আমরা এক কথায়? আমাদের তো সরাসরি লাইসেন্স নেই বাইরে মাল বিক্রি করা, তাদেরকে দিতে হয়, তারা বাইরে বিক্রি। মানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদেরকে দিতে হয়, মানে মাঝখানে একজন থাকেন। তাহলে কি ঠিক দামটা ঠিক পান তো? কি নাম আপনার? কোথা থেকে এসছেন? কুলতলি। এই শিবাতে কতবার এলেন এই নিয়ে? প্রশিক্ষণ নিয়েছেন তো, তাতে করে এখানে যা প্রশিক্ষণ অনুযায়ী আপনারা চাষবাস করেন? দিয়েই শেষ, তারপরে কোনো যোগাযোগ করা হয় না। স্থানীয় এজেন্টের মাধ্যমে আমার করি, শিবা থেকে তেমন কোনো সাহায্য পাই না। কোনো রকমের কোনো সাহায্য আপনার পান না? তো এই যে প্রাকৃতিক বিপর্যয় যখন তখন হচ্ছে সুন্দরবনে বিশেষ করে জায়গায়, তো তাতে করে কি লাভবান না ক্ষতি হয়? অনেকে ক্ষতি হয়, আমার ক্ষতি হয়। আপনি কি উপকূলবর্তী এলাকা অর্থাৎ সমুদ্রের ভেতরের দিকে। ভেতরের দিকে কত বিঘে করেছেন? আমি অনেক পুরনো চাষি, আমি আগে 20 বিঘা চাষ করি। 20 বিঘে চাষ করেছি। এবছর কি আশা করছেন? আমার ঠিকঠাকই আছে। লাভবান হবেন? হ্যাঁ। তো এখান থেকে সরাসরি আপনারা কি বাজারজাত করেন, না এখান থেকে কেউ নিয়ে যায়? কেউ নিয়ে যায়, আমাদের এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আমরা ফিজ নেই, তার মাধ্যমেই মাছ বিক্রি করি। আপনারা সরাসরি একদম গিয়ে মাঝখানে একজন কেউ থাকেন, হ্যাঁ, তার হাত থেকে আপনাদেরকে অন্য জায়গায় পৌঁছতে হয়? হ্যাঁ। আমরা নিজেরা করতে পারি না, তো আমাদের অর্ধেক হাত নেই, আমরা চাষ করি। একজন চাষি এত দূর হাত থাকলে চাষ করতে পারবে না, এই অনেক কিছু ব্যাপার থাকে। তো চাষিরা মাঝখানে যেটুকু উপার্জন করে তারা কি সঠিক পয়সা পায়? সঠিক তো পায়, মূল কথা চাষে সাকসেস, কেউ সাকসেস হতে পারে না, তারাই লস খায়। যারা সাকসেস হয় তারা লস খায়। কি নাম আপনার? আমার নাম বাপি গিরি, কোথায় বাড়ি? গোপালপুর। এদিকে করুন। 10 বিঘে চাষ করেছেন আপনি? এই শিবা সম্পর্কে জানতেন তো? তো এখানে কত বছর এসছেন? এর আগে এসছিলেন তো এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? সুন্দরবনের একাধিক সময় বিভিন্ন বিপর্যয় হয়েছে, এই বিপর্যয়তে কিন্তু একাধিক জায়গায় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কি বলবেন? প্রচুর হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্ষতিগ্রস্ত তো মানে ভয়াবহ অবস্থা আমরা এখন আছি, এই কারণেই আছি। আর্থিক কন্ডিশন খারাপ, মাছ ডুবে গেছে, মাছ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, মেশিন খাট ডুবে গেছিলো। কি চাষ করেন আপনি? আমি ভেনামি, শুধু ভেনামি, মিশ্র চাষ করেন না? মিশ্র ওই ট্যাংরা মাছ, তাতে কি লাভ হয়? মাছেই লাভ হয়। এই ভেনামি চাষ করে? ভেনামি চাষ করে লাভ হয়েছিল 2 বছর, করোনার জন্য 1 বছর কোথায় বাড়ি কোথায়? বাড়ি ভুবনেশ্বরী, থানা। কি নাম আপনার? ইন্দ্রজিৎ মাইতি। কোথা থেকে এসছেন? নামখানা দেবনগর। কত বিঘে চাষ করেছেন? 8 বিঘা। কি চাষ করেছেন? ভেনামি চিংড়ি। প্রাকৃতিক বিপর্যয় একাধিকবার হয়েছিল সুন্দরবনে, ঠিকঠাক রয়েছে? না, অনেক লস হয়ে গেছে। কী লস হয়? দেখো, ইয়াসে কিছুটা লস হয়েছে। ইয়াসে পুরো ডুবে গেছিল, পুরো প্রায় 80-90 মতো লস হয়েছে। সেন্ট্রাল ফিশারিতে এসছেন, শিবাতে এসছেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা লাভবান হচ্ছেন? না, এই তো প্রথমবার এলাম, এর আগে আসিনি। এর আগে আসেননি? যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, যোগাযোগ ছিল, এখান থেকে টেকনিশিয়ান। তো খরচ খরচা কেমন পড়ে? 1 লাখ মাছ তৈরি করতে ম্যাক্সিমাম 6 লাখ টাকা খরচ। তাতে করে কি আপনাদের হয়ে যায় সংসার? চলে যায়? মোটামুটি হয়, তত বেশি হয় না। মাছের যা বাজার রেট তাতে হয়, খুব বেশি প্রফিট হয়। তো এবছর যেটা করেছেন আশা করছেন লাভবান হবেন?
একটা ক্রপ উঠে গেছে, তাতে মোটামুটি লাভবান হয়েছে, আবার দ্বিতীয় ক্রপ পড়েছে। নদীর কি সাইটে একদম। নোনা জল ঢোকে? হ্যাঁ, নদীবাঁধ কেমন রয়েছে? আমার 3 জায়গাতে ফার্ম আছে, এক জায়গাতে আইলা বাঁধ আছে, আর দুটো জায়গাতে বাঁধের অবস্থা খারাপ, নিজস্ব বাঁধ করতে হয়। কি নাম আপনার? অনিমেষ মাই। কৃষ্ণপদ সর্দার। কত বিঘে চাষ করেছেন? আমার আগে বিঘে কি চাষ করেছেন? মিশ্র চাষ। মিশ্র চাষ। এবছর কি লাভবান হতে পারবেন? এবারে চাষটা খারাপের দিকে যাচ্ছে। কেন কেন? এখন চিংড়ি তো প্রথমে ভাইরাস হয়ে অনেকটাই মরে গেছে, এখন কিছুটা ভালোর দিকে। তবে সেই দিক দেখা যাক, লাভটা হওয়ার কথা সেটা ঠেকানো যায় কিনা। কত বছর ধরে করে আসছেন? আমরা 24 বছর। 24 বছর। তো এই যে প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনে একাধিক জায়গায় হয়েছে, তাতে করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকবারই হয়েছে। কখনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কখনো নদী বাঁধ ভেঙে হয়েছে। তো এখনও তো চাষ করছেন, এখনো চাষ করছি। তার মানে ক্ষতি থেকেও উঠে এসছেন। ক্ষতি তো হ্যাঁ, ক্ষতি থেকে উঠে এসেছে। তা এখন কোথায় চাষ করেছেন? এখন নিজের খামারি চাষ করছি। সেটা কোন জায়গা? আমার এটা উত্তর চব্বিশ ঘন্টা সন্দেশখালি। তো এই যে প্রতি বছর যে চাষটা করেন, তাতে করে যে মাছটা আপনারা নিজেরাই তো কৃষক, চাষবাস করেন, তো এটা কি একদম বাজারজাত করতে পারেন সরাসরি? সরাসরি মানে আমরা মাঝখানে এজেন্ট আছে তাদেরকে। মানে মাঝখানে একজন থাকেন, মানে আপনারা সরাসরি বাজারজাত করতে পারেন না? কেন এটা করতে পারেন না কেন? আমাদের যোগাযোগটা সেরকমভাবে না থাকার জন্য হচ্ছে। আমরা সব একমত হতে না পারলে ভালো হতো। আমরা ফার্মার যদি একমত হতে পারি তাহলে আমরা সেটা সুবিধা করতে পারি। আমরা একমত হতে পারছি, এটা করতে ভালো। কি নাম আপনার? মানে কৃষিটা বড় সরকার। আজকের যেখানে আমরা এসেছি সেবা গবেষণা কেন্দ্র, আর এই গবেষণা কেন্দ্রতে আজকের যে হারভেস্টিং, অর্থাৎ যারা সায়েন্টিস্টরা রয়েছে তারা দীর্ঘ প্রচেষ্টা করেছিলেন যে সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় চাষি যারা রয়েছে, মৎস্য চাষিরা রয়েছে, মিশ্র চাষ করে যারা, তাদেরকে আগামী দিনের পথ নির্দেশিকা দেবেন, এবং তাদের নিয়ে অনেক নির্দেশিকা দেওয়াও হয়েছে, এবং তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে আগামী দিনে যে চিংড়ি চাষ করা হতো, বিশেষ করে আমরা বাগদা চিংড়ি হিসাবে ধরে রাখতাম, সেই বাগদা চিংড়িটাকে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে এখন কিন্তু একটু অন্য টাইপের চিংড়ি চাষ করা হয়, যেটাকে ভেনামি বলা হয়। তো সেই জায়গায় ক্ষেত্রে অনেকেই লাভরস হয়েছে। প্রাকৃতিক দুর্যোগও একাধিকবার এই সুন্দরবনে হয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে ভেনামি চাষ, যেটার উপরে খুব গুরুত্ব দিয়েছে। তবে যারা চাষিদের নিয়ে খুব বিশেষ করে তাদের যে প্রশিক্ষণ দেয়, তাদেরকে কীভাবে চাষবাস করতে হবে, রয়েছে আমার দাদা। চাষিরা এই মুহূর্তে একদম কয়েক বছর ধরে জর্জরিত, কারণ তারা এই যে সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন সময় হয়ে আছে, হচ্ছেও তাই। তাতে করে চাষিরা এই মুহূর্তে কি আশা করছেন, লাভের আশা দেখবে? দেখুন, 2024 অবধি, মানে 23-এর আগে রেটটা কম ছিল, 24-এ রেট ভালো আছে। কালচার সাকসেস করলে, প্রোডাকশন যদি করতে পারে, রেট পাবে। এবং সিবার যে প্রশিক্ষণ বা সিবা যেভাবে কম খরচে প্রোডাকশন করার যে আইডিয়াটা দিচ্ছে, সেটা যদি গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আমাদের চাষিরা লাভ করবে। সুন্দরবনের প্রত্যন্ত চাষিরা যেটা অভিযোগ করছে, একসময় সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় হয়ে নোনা জল ঢুকে তাদের যে এই যে অর্থকারী ফসল, এটা কিন্তু একসময় একদম নষ্ট হয়ে গেছে, যার ফলে তারা মিশ্র চাষের দিকে এগোচ্ছে। এ ব্যাপারে কী বলবেন? দেখুন, মিশ্র চাষ করতে গেলেও লাভ হবে, কিন্তু তার প্রোডাকশান তেমন একটা হয় না। মিশ্র বলতে গেলে বাগদা, গলদা, পোনা মাছ বিভিন্ন মিশ্রভাবে করলেন। মিশ্র বললে এখানে দেখুন মার্কেট নেই। তো চাষিরা বলছে যে আমরা যেটা উৎপাদন করি, এই উৎপাদন বাজারজাত করতে গেলে আমাদের মাঝখানে একজনকে লাগে, এছাড়া তারা কিন্তু সরাসরি গিয়ে বাজারজাত করতে পারছেন না। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, মাধ্যম তো দরকার হবে, এজেন্ট লাগবেই। বিভিন্ন কোম্পানির তার রেজিস্ট্রিকৃত এজেন্ট থাকে, তার মাধ্যমে মাছটা নিয়ে যায়, সাপ্লাইয়ের কাছ থেকে নিয়ে যায়। এবার মাধ্যম ছাড়া ওই এক্সপোর্ট হাউসে যেতে পারবে না। তো এক্ষেত্রে চাষিরা যে মূল্যটা পাওয়ার কথা, সেই জায়গা থেকে তারা কিছুটা যেন পিছিয়ে যাচ্ছে না? দেখুন, একটা চাষি যখন একটা মাছ বাজারজাত করে এক্সপোর্ট হাউসে নিয়ে যাবে, তার সেই যে মাছ নিয়ে যাওয়ার ইনস্ট্রুমেন্ট, ধরুন ক্যারেট, গাড়ি, এগুলো তো নেই। কারোর মাধ্যমে ক্যারেট, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে।
সেক্ষেত্রে তাদের যেটা লাভ্যাংশর কথা সে তুলনায় হয়তো দেখা গেছে কিছুটা পার্সেন্টেজ কম হবে। না সেখানে হবে না। ডাইরেক্ট নিতে গেলে তো তার ইনস্ট্রুমেন্ট, তার তো অ্যাসেট লাগবে, তো অ্যাসেটে তো ইনভেস্ট আছে। আমি অ্যাসেট ইনভেস্ট করব না, আমি ওয়ান টাইম চাষ করি। আমি কেন এত টাকা ইনভেস্ট করব? আমি একবার চাষ করলাম, আমি সেই মাছটা নিয়ে সাপ্লায়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম কোম্পানিতে। সাপ্লায়ার তার বিভিন্ন চাষিদের কাছ থেকে মাছ নিচ্ছে, সারা বছর ব্যবসা করছে, তাদের গাড়ি আছে, তাদের অ্যাসেট আছে। আমি একজন চাষি হিসাবে কেন আমি অ্যাসেট করব? এই মাছটা কোথায় কোথায় যায়? ক্যালকাটাতে প্রায় 30 জন এক্সপোর্টার আছে। বেনফিস আছে 11টা এক্সপোর্টার, আমাদের রাজবন আছে, এতে আপনার সিংহবাড়ির কাছে, রুবিতে আইএফবি আছে, আপনার কামদুনিতে আছে এস এক্সপোর্ট আছে, এস এক্সপোর্ট তো, আর হচ্ছে আপনার রুইয়াতে আছে এসএস সিফুড আছে, বিভিন্ন এক্সপোর্ট হাউস আছে। তাতে করে এবছরে মনে হচ্ছে লাভের আশা দেখবে চাষিরা। চাষিরা লাভের আশা দেখবে। আপনার নাম? কমল নায়ক। কী দায়িত্বে রয়েছে? আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাকোয়া ফার্মার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট আছি। সাউথ দক্ষিণ 24 পরগনা? না, ওয়েস্ট বেঙ্গলের। দক্ষিণ 24 পরগনা আমি সেক্রেটারি আছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জিনিসই পরিষ্কার হলাম, চাষিরা যতই বলুক না কেন তাদের একটা মাধ্যমের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই প্রয়োজনীয়তা যদি তারা না মনে করে তাহলে যে ফসল উৎপাদন করে তার 1 কিলো 2 কিলো নয়, কুইন্টেল কুইন্টেল ভেনামি কিন্তু তারা তোলে। আর সেই মাছ কিন্তু সহজেই বাজারে কিন্তু এতটি মাছ বেচাকেনা হয় না, যার ফলে তাদেরকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে। আর যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু ঠিকই বলেছেন যে একদম কোনো কিছু না করে সরাসরি যদি আপনি হাতে তুলে দেন তাহলে কিন্তু ওই মাছটি আপনাকে আপনার যে পয়সা ন্যায্য যেটা বলছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু একজনের মাধ্যম কিন্তু আপনাকে ধরতে হবে। চোখ রাখুন, দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে।